ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 208তম পর্ব। সকলকে স্বাগত জানাই। প্রতি রবিবারের মতো যেভাবে আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রাণারাম চ্যানেলে নিবেদিতার ভারত দর্শন দেখে এবং দেখার জন্য অপেক্ষামান থাকেন, তাদের সকলকে শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার জানাই। 207তম পর্বে আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করতে চাই। এই মাসটি বিপ্লবের মাস। নিবেদিতা বিপ্লব বিবেকানন্দ ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে, জাতীয়তাবোধের ইতিহাসে, সর্বোপরি স্বাধীনতার ইতিহাসে একটা বিশেষ ভূমিকা ছিল, সেটি নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা নিবেদিতার ভারত দর্শনের সমকালীন ভারতবর্ষের সংবাদপত্রগুলির ভূমিকা নিয়ে আলোচনা করছিলাম। কিভাবে জগদীশচন্দ্র বসুর নিবেদিতাকে লেখা সেই চিঠি দিয়ে শেষ করেছিলাম আগের দিনে। যে কে লেখাটি লিখেছে তা ওরা শাসকরা জেনে ফেলুক বা জানতে পারবে, সেটা আমি চাই না। বজ্র তো কৃষ্ণ মেঘের অন্তরালে থাকতে হবে। বজ্র বিবেকানন্দের ভাষায়, নিবেদিতার ভাষায় বজ্র সর্বোচ্চ শক্তির একটা প্রকাশ। সে বজ্র চিরকাল অন্তর থেকে বা নিঃশব্দে নীরবে বিপ্লব ঘোষণা করবে। এটাই প্রকাশ্যে না এসে যে শক্তির পরিচয় দেবে, সে পরিচয়ই আসলে ভারতবর্ষের আসল অন্তরস্বরূপটির প্রকাশ। স্বদেশী আন্দোলনের প্রসঙ্গে নিবেদিতার প্রবন্ধ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতো মাদ্রাজের ইন্ডিয়ান রিভিউতে, এবং তাতে উৎকৃষ্ট লেখাগুলির মধ্যে তার স্বদেশী আন্দোলনের আদ্যন্ত পুরুষ এবং আদ্যাশক্তির বিঘোষিত যে চিন্তা, তাতে তিনি পরিষ্কার বলছেন, আর ভিক্ষা নয়, আর একটু সুবিধা বাড়িয়ে দাও বলে প্রার্থনাও নয়। ভারত নিজের জন্য যা করতে পারে তা সে করবেই। কোনো ভিক্ষাবৃত্তি নয়, কোনো আপোষ নয়, কোনো অনুরোধ নয়, কোনো আবেদনে তাদের ইংরেজদের বিশেষ করে মনকে সন্তুষ্টিকরণের জন্য কিছু করার প্রয়োজন নেই। স্বাধীনতা, দেশ মুক্ত হওয়া, মুক্ত করা মানে দেশমাতৃকাকে শৃঙ্খল মোচন করা, সেটা তার দেশের সন্তানদের একমাত্র কর্তব্য। এটি কিন্তু স্বামীজি নিবেদিতার মধ্যে যে আদর্শটি সঞ্চার করে দিয়েছিলেন, সেই আদর্শের মধ্যে এটি পড়ে। তাই স্বদেশী শিল্প ও বাণিজ্যের সম্ভাবনা, ভারত নিজের জন্য যা কিছু করতে পারে, প্রতিবন্ধকতা এবং নিশ্চয়তা সম্পর্কে তার সুনিশ্চিত অভিমত ও উপদেশ বিশেষ প্রণিধানযোগ্য। ভারতীয়গণের কর্তব্য হল ব্যবসায়ী মহলের যে ষড়যন্ত্র আজ স্বদেশ এবং স্বজাতির ক্রমশ সর্বশান্ত হতে বসছে, সেখানে তার যতদূর সম্ভব প্রতিরোধ করা। 1905-এর জানুয়ারি মাসে তিনি অ্যাগ্রেসিভ হিন্দুইজম সম্পর্কে 3টে প্রবন্ধ লেখেন। একটা হিন্দি পত্রিকায় সম্পাদক মিস্টার নটেশন তার পুস্তিকা আকারে প্রকাশ করেন। 1906 খ্রিস্টাব্দ থেকে ইংল্যান্ডের স্টেটের পত্রিকাতে স্বদেশী আন্দোলন সংক্রান্ত অনেক সংবাদ ভারতীয় সংবাদবন্ধু থেকে সংগ্রহ করে প্রকাশ করেছেন, যেগুলিতে ভারতের দাবির প্রতি সম্পাদকের পূর্ণ সহানুভূতি বা আস্থা প্রতিফলিত হয়েছে। এবং ইংল্যান্ডে
অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। নিবেদিতার ভাষণ এবং প্রবন্ধগুলো জনমত গঠনে কতটা সাহায্য করেছিল, বিহার হেরাল্ড বলে একটি পত্রিকা ছিল, তার সম্পাদকীয়তে মন্তব্য এমনভাবে বিবৃত আছে, সেটা আমাদেরকে অবাক করে দেয়। সেখানে যে লেখা হচ্ছে, ভারত বিশেষত বিহার প্রদেশের জনগণের সামনে এই রকম একজন বক্তাই আবশ্যিক বলে মনে করেছে, যিনি জাতীয়তাবাদের বিস্তারের জন্য সুনির্দিষ্ট বাস্তব পন্থা দেখাতে পারেন। নিবেদিতা বিহার ছেড়ে চলে আসার সেখানকার জনগণের ক্ষোভের কথা পত্রিকাতে লিপিবদ্ধ আছে। নিবেদিতার ইচ্ছা ছিল শক্তির প্রতীক রূপে ভারতের জাতীয় পতাকার বজ্র চিহ্ন অঙ্কিত থাকবে। পত্রিকাতে বজ্র চিহ্নটি থাকা দরকার। তিনি এটি নিজের যে 1905 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি যে জাতীয় পতাকাটি তিনি প্রদর্শন করার জন্য তৈরি করেছিলেন, যেটি প্রকাশিত হয় 1906 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে, সেটা প্রদর্শন করেছিলেন। সেখানে কিন্তু জাতীয় পতাকার মাঝে বজ্র চিহ্নটি ছিল। আলটিমেটলি যদিও সেটি বাস্তব রূপ পায়নি, পিনাগল থেকে শুরু করে গান্ধীজি এবং অন্যান্য যাদের পরিকল্পনা অনুযায়ী পরবর্তীকালে জাতীয় পতাকার পারমুটেশন কম্বিনেশন রূপটি আজকে জাতীয় পতাকা রূপে প্রকাশিত। আরেকটি জিনিস, জাতীয় পতাকাকে আমরা দেখব, নিবেদিতা যদিও 1906 খ্রিস্টাব্দে এই জাতীয় পতাকার 8ই ফেব্রুয়ারি 1905 সালের যে তার চিত্র অঙ্কন হয়েছিল পত্রিকা সম্পর্কে, স্বাধীন দেশের একটি নিজস্ব জাতীয় পত্রিকা থাকবে, এই পতাকা থাকবে, সেটি যখন তার চিন্তার মধ্যে বাস্তবতা হয়ে 1906 সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রদর্শিত হয়, ঠিক তার অনেক পরে 1907 সালের 22শে আগস্ট, যার নাম ইতিহাসে খোদিত হয়ে রয়েছে জাতীয় পতাকা আবিষ্কারকর্তা বা আবিষ্কারকর্ত্রী রূপে মাদাম কামা। মাদাম কামার নামটি জাতীয় পতাকার প্রথম স্রষ্টা বলে ভারতবর্ষে ইতিহাস বলছে, কিন্তু আমার ইতিহাস বলছে, নিবেদিতার ইতিহাস বলছে, ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকার সন্তানের একটা রূপরেখা যিনি আমাদের সামনে প্রথম তুলে ধরেছিলেন, তার নাম কিন্তু ভগিনী নিবেদিতা। সেটি 1905 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি নিবেদিতা তৈরি করেন। তাতে কি ছিল তার চিন্তার মধ্যে, সেই ওই পতাকাটির মধ্যে একটি সুন্দর গেরুয়া অর্থাৎ রক্তিম কালারের যে গাঢ়তা, সেটি সংগ্রামের প্রতীক হিসাবে পত্রিকাটির মাঝে দেওয়া রয়েছে। চতুর্দিকে হলুদের একটি আবরণ দেওয়া রয়েছে, সেটি হচ্ছে বিজয়ের প্রতীক। মাঝে রক্তিম কালার তথা ওই জাতীয় গৈরিক কালারের নিকটবর্তী সেটি হলুদ কালার, সেটির মানে হচ্ছে বিজয়ের প্রতীক। মাঝে রয়েছে বজ্রচিহ্ন, তার যেটি বহু প্রতীক্ষিত, বহু চর্চিত, তার জীবনের সাথে এই বজ্র চিহ্নটিকে তিনি মেলাবার চেষ্টা করেছেন। বজ্র মনে দধিচি মুনির আত্মত্যাগের কাহিনী যাতে বিবরিত হয়ে রয়েছে, সেই বজ্র চিহ্ন ভারতবর্ষের সমস্ত ত্যাগের ইতিহাসের সর্বোচ্চ ত্যাগ, নিজের জীবনটি দিয়ে দেওয়া কোনো একটু ভালো কাজের জন্য, সেটির সিম্বলিক প্রতিবিম্ব, তার নাম বজ্র। সেই বজ্র চিহ্নটি পতাকার মাঝে রয়েছে এবং তার উপরে বন্দে মাতরম কথাটি লেখা রয়েছে। এটি নিবেদিতার তৈরি জাতীয় পতাকা, কিন্তু যদিও সেটিকে পারমুটেশন কম্বিনেশন করতে করতে পিনাগলির এবং গান্ধীজির বিভিন্ন দিক থেকে নিয়ে
ভারতবর্ষের বর্তমান জাতীয় পতাকাটি তৈরি হয়ে রয়েছে। সেই ইতিহাসে আমি এখন যাচ্ছি না, কারণ 1947 সালেই লাস্ট যে পারমুটেশন কম্বিনেশনের পরে জাতীয় পতাকার রূপটি প্রদর্শিত হয়, সেটি কিন্তু আমাদের দেশের জাতীয় পতাকাতে প্রদর্শিত হচ্ছে। কিন্তু এই নিবেদিতার 1906 খ্রিস্টাব্দে এবং 1905 খ্রিস্টাব্দের পর থেকে ইনফ্যাক্ট যেভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যুব সমাজকে তিনি উদ্বুদ্ধ করছেন, নিবেদিতার ভাষণের মধ্যে পাটনাতে বিশেষ করে, আমি পাটনা হেরাল্ড পত্রিকার কথা বলছিলাম, নিবেদিতা সেই সময় ভারতবর্ষের বাইরে গিয়ে, পশ্চিমবাংলার বাইরে গিয়ে, বাংলার বাইরে সমগ্র হিন্দুস্তান তথা ভারতবর্ষকে, অবিভক্ত ভারতবর্ষের কথা বলছি, পাকিস্তান বাংলাদেশ একত্রিত যে হিন্দুস্তান তথা ভারত, সেই ভারতবর্ষের যুব সমাজকে জাগাবার জন্য তিনি স্বামী বিবেকানন্দের শরীর যাওয়ার পর থেকে ভারত পরিক্রমা করেছেন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দিকে যুব সমাজের কাছে পৌঁছে ভারতবর্ষের মূল সত্তাটি কার উপরে দাঁড়িয়ে রয়েছে এবং বিবেকানন্দের জীবন এবং বাণীর তাৎপর্য, সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ ইন ইন্ডিয়ান ন্যাশনালিটি, ভারতবর্ষের বিবেকানন্দের জীবন বাণীকে সম্বল করে যুব সমাজ দেশমাতৃকাকে কীভাবে উদ্ধারের পথ খুঁজে বের করবে, সেটা যেন নিবেদিতার টাস্কের মধ্যেই তার গুরু তাকে দিয়ে গেছিলেন। তাই তিনি সেটি প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন। এ জাতির মুক্তি, এদেশের মুক্তি, দেশমাতৃকার শৃঙ্খল মোচনের ইতিহাস, সেখানে তিনি যুব সমাজকে করাঘাত করছেন এবং বেত্রাঘাতের মতো চিৎকার করে, বিশেষ করে বিহারে এবং নালন্দাতে, বুদ্ধগয়াতে যখন তিনি গেছেন, সেখানে যে শব্দগুলি সবচেয়ে বেশি ভার ইউজ করেছেন, সেখানে তিনি বলছেন, ইউ অল আর রিকোয়ার ফার্স্ট টু নো ইউর মাদারল্যান্ড, ইউর গ্রেট মাদার ভারতবর্ষ। ইউ গো রাউন্ড হার, you know her people, oh, you know her literature, you know her customs, you know her tradition, you respect her as your father, mother, and you worship as your God. নিবেদিতার এই কথাগুলি ভারতবর্ষের জাতীয়তাবোধের একটা এমন সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছিল, সমগ্র মানব জাতির কাছে ভারতবর্ষের যুব সমাজের একটা চিত্র তুলে ধরার চেষ্টা যেন হয়ে গিয়েছিল। সেটি নিবেদিতার দ্বারাই সম্ভব হয়েছিল। যখন কেউ মানব জাতির কল্যাণের জন্য সম্পূর্ণ আত্মনিয়োগ করার জন্য এগিয়ে আসে, বজ্রের মতো শক্তিসম্পন্ন হয়ে, সেগুলি কিন্তু বিভিন্ন পত্রিকাতে নিবেদিতা লিখে যুব সমাজকে উদ্বুদ্ধ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। মডার্ন রিভিউতে জাতীয় পতাকা রূপে বজ্র নামক রচনাটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। রচনাটি নামবিহীন নামে প্রকাশিত হলেও সেটি যে নিবেদিতার, তা বুঝতে কারো অসুবিধা হয়নি। নিবেদিতার উদ্দীপক বক্তৃতাগুলির রিপোর্ট সংবাদপত্রে প্রকাশিত হতে ঠিকই, কিন্তু শঙ্করী প্রসাদ বসুর অভিমত যে তাতে তার মারাত্মক কথাগুলো উল্লেখ থাকতো না। যেমন ডাইনামিক রিলিজিয়ান বক্তৃতাটি সম্পর্কে তার মরণোত্তর প্রশস্তিতে ফ্রেজার ব্লেয়ার, যে ব্লেয়ার যাকে বলা হতো, যা লিখেছেন তা স্টেটসম্যানের রিপোর্টে সেসব ছিল না। ব্লেয়ার লিখেছেন 6-7 বছর আগে আমি তাকে কলকাতার টাউন হলে একটি বক্তৃতা করতে শুনেছিলাম। যে মঞ্চ থেকে তিনি বক্তৃতা করেছিলেন সেই মঞ্চ ইউরোপীয়দের দ্বারাই পূর্ণ ছিল ম্যাক্সিমাম, আর সভাগৃহ ঠিক ঠিক করছিল বাঙালি যুবকের ভিড়ে। 1.5 ঘন্টা ধরে নিবেদিতা বিশাল সভাকে মনোমুগ্ধ করে রেখেছিল। বলেছিলেন চড়া সুরেলা গলায়, সমস্ত কিছুর পরিণতি এই বাক্যে, আর কথা নয়, কথা নয়, কথা নয়, এখন কাজ, কাজ, কাজ। যেন যুব সমাজের মাথায় করাঘাত করছেন, তাদের আর ঘুম নয়, বসে থাকা নয়, কোনো কথা বলে সময় ব্যয় নয়, শুধু কাজ আর কাজ। একদম গুরুর মতো স্বামী বিবেকানন্দ
একটি কথা মনে পড়ে যাচ্ছে। স্বামীজি একটি চিঠিতে লিখছেন, ওয়ার্ক আনটু ডেথ, ওয়ার্ক আনটু ডেথ, আমরণ কাজ করে যাও। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সর্বদা তোমার সাথে আছি। ইফ আই গান, আমি যদি চলে যাই, মাই স্পিরিট উইল ওয়ার্ক উইথ ইউ, আমার শক্তি তোমার সাথে কাজ করবে। এটি স্বামী বিবেকানন্দের চির শাশ্বত যুব সমাজের প্রতি বাণী বা আস্থা। নিবেদিতা তো সেই বাণী তার কাছে তো জীবন্ত থাকবেই। নিবেদিতা তাই যে কাজগুলি করছেন, যেগুলি ব্লেয়ার লিখছেন তার ওই স্টেটসম্যান পত্রিকাতে, যে কাজ ছাড়া আর কোনো কথা নেই, এই সময় তার মারাত্মক মনোভাব ব্যক্ত হয়েছে তার চিঠিপত্র। অ্যালবার্টা ও হলিস্টারকে, ম্যাকলাউডের বোনঝি আর ভাইপো, বোনপো, সরি ভুল বললাম, ম্যাকলাউডের ভাইঝি, এই মানে বোনঝি এবং বোনপো যাকে বলে আমাদের ভাষাতে, অ্যালবার্টা আর হলিস্টার, এদের দুজনকে একই ভাষায় চিঠি লিখছেন। হোয়েন উইল দ্য মাদারল্যান্ড রাইজ এগেন, দ্য গীতা ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড দ্য শোড ইন দ্য আদার্স। মনের ব্যাকুলতায় ম্যাকলাউডকে লিখেছেন, ও ইফ মাদার উড গিভ মি স্ট্রেংথ লাইক দ্য থান্ডারবোল্ট and words with unspoken menace in them and weight of utterance. উপনিষদ সময়ের জনগণের প্রতি যে ধর্ম সাম্রাজ্যবাদী খ্রিস্টীয় মিশনারিদের অপমানের বিরুদ্ধে শানিত তরবারির মতো তার লেখনী প্রসূত লাম্পস অ্যামং ওয়েলস প্রকাশিত হয়েছিল ওয়েস্টমিনিস্টার গেজেটে। এদেশের হিন্দু পত্রিকা এ ডটি চ্যাম্পিয়ন অফ দ্য ইন্ডিয়ান পিপল শিরোনামে তার সারাংশ প্রকাশিত হয়েছিল। নিবেদিতার ভাষণ প্রস্তুত যে সমস্ত প্রবন্ধ পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার ফলে দূর দূরান্তের মানুষের কাছেও এগুলো গ্রহণযোগ্যতা পেত। তার বাস্তববাদী উদ্দীপনাময় বক্তব্যে ভারতের জনমানসে তিনি লোকমাতা হয়ে উঠেছিলেন। তবু বলতে হয় যে তার যাত্রাপাত সবসময় কুসুমাস্তীর্ণ ছিল না। বহু কটূক্তি, বক্রোক্তি, ভৎসনা তাকে সহ্য করতে হয়েছে। ভূপেন দত্তের জন্য জমিদারদের ইংলিশম্যান পত্রিকায় তাকে স্বজাতির প্রতি বিশ্বাসঘাতক বলা হয়েছে। দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থটি প্রাচ্য পাশ্চাত্যের বিষয় বা যে সমস্ত শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন ভারতীয় সংস্কৃতির ব্যাখ্যাতা রূপে তার ভূমিকা ব্যাপক স্বীকৃতি লাভ করে। ওয়েস্টমিনিস্টার গেজেটে, পলমল গেজেটে, সান ডেইলি ক্রনিকল, ডেট্রয়েট ফ্রি প্রেস প্রভৃতি ইংল্যান্ড এবং আমেরিকার বহু পত্রিকায় মুক্তকণ্ঠে রচনার প্রশংসা করা হয়। তিলক প্রবর্তিত মারাঠা ছাড়াও অমৃতবাজার, মডার্ন রিভিউ, প্রবুদ্ধ ভারত বিভিন্ন পত্রিকায় ভারতের সমাজ বিজ্ঞানের উপর নতুন আলোকপাত বলে বইটির সম্বর্ধনা জানানো হয়। অথচ সাম্রাজ্যবাদী পত্রিকা পায়োনিয়ার কটু সমালোচনা করে মন্তব্য করেন যে তার ছদ্মবেশী রাজনৈতিক প্যাম্পলেট ছাড়া কিছুই নয়। র্যাডক্লিফের অনুরোধে স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম এই রচনাতে নিবেদিতা লিখেছেন ভীষণভাবে কড়া ভাষায় ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন প্রবন্ধ। কতভাবে তিনি এই পত্রিকাকে সাহায্য করেছেন তা আগে উল্লেখ আমরা করেছি বা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেই দ্য স্টেটসম্যান পত্রিকা র্যাডক্লিফের প্রত্যাবর্তনের পর সাম্রাজ্যবাদের অনুগত প্রহরী হয়ে ওঠে। নিবেদিতার মৃত্যুর পর তার সম্পর্কে অযথা অবজ্ঞা এবং অশ্রদ্ধাপূর্ণ উক্তি ছিল। মিশনারি এবং সরকার পক্ষের পত্রিকাগুলির তরফ থেকে এই ধরনের আক্রমণ অপ্রত্যাশিত নয়, কিন্তু কয়েকটি দেশীয় পত্রিকা বিদ্রূপ এবং কটাক্ষের কোনো যুক্তি পাওয়া যায় না। তার বোম্বাই সফরকালে মারাঠি পত্রিকা
সুধারক লিখছে, বিলাতের ছাপ নিয়ে যে কোনো মালই এদেশে আসুক না কেন তাদের আমরা আদরের সঙ্গে গ্রহণ করি। বম্বের হিন্দু ইউনিয়ন ক্লাবের দ্বারা আয়োজিত পুরুষ এবং মহিলাদের পৃথক সভায় ভগবতী নিবেদিতাকে জাঁকজমকের সঙ্গে স্বাগত জানানো হয়েছে। সুধারক নির্বাক হয়ে গেছে, কিন্তু ভগিনী জননী সেবিকা ভগিনী আরও ভারতের ঘরে ঘরে ভগবতী রূপেই পূজিতা। নির্ভীক দৃঢ়চেতা প্রজ্ঞারূপিণী নিষ্কাম কর্মযোগী ভারতাত্মার প্রতি নিবেদিতা প্রাণ এবং মহিষী নারীর সার্ধশত বর্ষ যখন উদযাপন হচ্ছিল গত কয়েক বছর আগে, তখন বিভিন্ন রচনা থেকে যেটি বারবার ফুটে উঠেছে, এতদিন পর্যন্ত তারা আমরা ঘুমিয়েছিলাম। 150 বছরের পরেই নিবেদিতার বোধহয় আত্মপ্রকাশ বিশেষভাবে সংগঠিত হলো বা প্রচারের জায়গায় সুযোগ বা স্থান পেল। নিবেদিতাকে অবহেলিত করে রাখা ছিল। অনেকে তাকে লিখেছেন অবহেলিত, কেউ লিখেছেন নিবেদিতা সঠিক সম্মান পাননি। যিনি কোনো কিছুর আশা না করে এদেশের জন্য জীবনটা দিয়ে দেওয়ার অধিকারী হন, দেশ ছেড়ে, আত্মীয় ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, ধর্ম ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, যার এ দেশের ভালোই ভালো, এ দেশের খারাপই খারাপ, সেই খারাপটিও তার চোখে ভালো দৃষ্টিতে ধারা দেয়। সেই নিবেদিতার কাছে তো যেভাবে খুশি তাকে বর্ণনা করুন, সে তো আত্মপ্রকাশ বা তার স্বরূপটি প্রকাশের জন্য কখনো লালায়িত থাকবেন না। নিবেদিতা তৎকালীন যুব সমাজের কাছে স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত মিস মার্গারেট এই নোবেল ভারতবর্ষে আসার পর থেকেই প্রাচ্য এবং প্রতীচ্যের শিক্ষা সংস্কৃতির সংঘর্ষে ধর্মীয় ও সামাজিক ঘেরাটোপে এদেশের সামাজিক ও জাতীয় জীবন যখন বিপর্যস্ত, মার্গারেটের মধ্যে স্বামীজি লক্ষ্য করেছিলেন উদার হৃদয়বৃত্তি, তীব্র উৎসাহ, অনন্ত অপরিমেয় আত্মশক্তি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান সম্পর্কে উৎসাহ। এই নারী যে ভারতবর্ষের ঐতিহ্যকে সঞ্জীবিত করতে পারবেন, নতুন ভাবনাকে দেশ গঠন, নারী শিক্ষা এবং সার্বিক উন্নয়নের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করবেন, তা বুঝেই বিবেকানন্দের আহ্বান তার কাছে পৌঁছে গিয়েছিল নিবেদিতা। নিবেদিতাই নামকরণের মধ্যে দিয়েই কিন্তু মার্গারেটের কর্মধারা স্থিরকৃত হয়ে গিয়েছিল এবং সেই সময় পর্ব থেকেই নিবেদিতার মননশীলতার গভীরতা এবং বিস্তারের উপর প্রত্যয় ছিল বিশেষভাবে বিবেকানন্দের। নিবেদিতার উপলব্ধি অন্যরকম। স্বদেশের উন্নতিকল্পে, বহুজনের হিত সাধনে, সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী মনোভাব থেকে দেশকে রক্ষা করতে প্রয়োজন দেশের যুবশক্তি। বিবেকানন্দের কথায় আশিষ্ট, দরিষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী যুবক। নিবেদিতা উপলব্ধি করেছেন এই যুবশক্তির সংগঠন জরুরি। প্রাণ শক্তিতে সঞ্জীবিত যুবকরাই মহৎ আদর্শ অঙ্গীকার করে আত্মনিবেদনে প্রস্তুত, কিন্তু সুসংগত চিন্তার অভাব, পরস্পর বিরোধী বিভিন্ন মত এবং পথের দ্বন্দ্বে তারা বিভ্রান্ত। অথচ পরাধীনতার তীব্র নৈরাশ্য, হতাশা, গ্লানি থেকে জাতীয় জীবন এর মুক্তি সম্ভব এই ছাত্র যুবকদের সক্রিয় সহযোগিতায়। যুবকদের চেতনায় স্বদেশপ্রীতির সমুন্নত ভাবটিকে দৃঢ় মূল করার জন্য নিবেদিতা বারবার বলেছেন যে ভারতের অর্থাৎ তাদের শিক্ষার উদ্দেশ্য বহুজনের হিত সাধন, আর এই লক্ষ্যে নিবদ্ধ চিত্ত হলে স্বাধীনতা লাভ বিষয়ে কোনো সংশয় যেমন থাকবে না, তেমন দেশ ও জাতি গঠনের কাজটাও কিন্তু দুঃসাধ্য বলে মনে হবে না। শিক্ষকতার সঙ্গে সংযুক্তির কারণেই নিবেদিতা খুব সহজেই ছাত্র যুবকদের মধ্যে নিজের মতাদর্শ সঞ্চারিত ও উদ্বুদ্ধ করতে সফল হয়েছিলেন। এটা ভাবাই যেতে পারে। যুবকদের এই বিদেশিনী অথচ মনে প্রাণে ভারতের মঙ্গলাকাঙ্ক্ষী নারীর তেজস্বিতায় উদ্বুদ্ধ হয়েছিলেন এদেশের যুব সমাজ। ভারতবর্ষের প্রত্ন ঐতিহ্য
সনাতন জীবনবোধকে নিজের শিক্ষা এবং ব্যক্তিত্ব সাংস্কৃতিক চৈতন্যের সঙ্গে সমন্বিত করে তিনি বিভ্রান্ত বিপন্ন যুবশক্তির সামনে তুলে ধরেছেন। যে কোনো মানুষের মধ্যেই সে অনন্ত শক্তি সংস্থিত, তা বুঝিয়ে বলতে গিয়ে তিনি গীতার ব্যাখ্যাই করেছেন সহজ সাবলীলতায়। মহাকাব্যগুলো থেকে তিনি প্রাসঙ্গিক কাহিনী বেছে নিয়ে শুনিয়েছেন তাদের কথকতার ভঙ্গিতে। বিদেশি শাসকনীতি ও ঔপনিবেশিক শিক্ষার প্রতি যুবকদের যে অন্ধ মোহ, তাতে আঘাত এনেছেন বারবার। নিজেদের শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সমৃদ্ধি উপলব্ধি করে যুবকরা স্বদেশ এবং স্বজাতির প্রতি শ্রদ্ধাবান হয়েছেন। এ কাজ সেদিন একজন বিদেশিনীর পক্ষেই বড় সহজ ছিল না। কিন্তু নিবেদিতা বিবেকানন্দের প্রজ্বলিত আদর্শকে, স্বদেশ প্রীতিকে নিজের হৃদয়ে ধারণ করেছেন, আর সেই দেশের প্রতি অনন্ত অতুলান্ত প্রেম, সুগভীর ভালোবাসা, যার উদ্দীপক স্বামী বিবেকানন্দের স্বদেশ প্রীতি। স্বামী বিবেকানন্দের এই স্বদেশ প্রীতি নিবেদিতা বারবার তার জীবনের প্রথম তার সাথে আলাপ হওয়ার পর থেকে লক্ষ্য করেছেন, তার গুরুর শরীর যাওয়া পর্যন্ত। তিনি বলছেন, প্রতিনিয়ত প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত লক্ষ্য করেছি একটি মানুষের মধ্যে যার যে দেশাত্মবোধ, তার দেশের কষ্ট, দেশের হাহাকার, দেশের দারিদ্রতা, জনগণের কষ্ট, সর্বোপরি দেশমাতৃকার শৃঙ্খল, তার কাছে একটা সবসময় যেন বিষাদের সুর এনে দিত। তাকে যেন কষ্টের মধ্যে জীবনটাকে তার ভরিয়ে দিত। মানসিক অবসাদে ভুগছেন যারা খুব কাছ থেকে দেখেছে নিবেদিতার মতো, তারাই সেগুলি উপলব্ধি করেছে। বিবেকানন্দ মানে ভারতবর্ষর অন্তরাত্মা। নিবেদিতার ভাষায় রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। আসলে এই ভারত প্রতিমার চরণতলে বসে সাধনা করেছিলেন নিবেদিতা। তাই তিনিও ভারতের নিবেদিতা। তিনি ভারতের দুহিতা, ভারতের সমস্ত দিককার যেন অভিভাবিকা। সেই দায়ভার গ্রহণ করেছিলেন তার গুরুর কাছে। অকালে অসময়ে সরে যাওয়া তার গুরুর অসমাপ্ত কাজগুলিকে নিজে উপযাজক হয়ে সমস্ত বাধা বিপত্তিকে দূরে সরিয়ে রেখে ভারতবর্ষের মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তার জন্য বড় মূল্য তাকে যেটা দিতে হয়েছিল সেটা হচ্ছে তার প্রাণের আদর্শের রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সাথে দূরত্ব তৈরি হয়ে যাওয়া। দূরত্ব তৈরি বললে ভুল বলা হবে, কিন্তু তাকে অঙ্গীকারবদ্ধ হয়ে তাকে এই রাজনীতিতে নামতে হয়েছে। কারণ আমরা আগে আলোচনা করেছি, অনেকের হয়তো মনে থাকবে, 18 জুলাই 1902 খ্রিস্টাব্দে শারদানন্দজি ব্রহ্মানন্দজির চিঠিটি তার কাছে যে বার্তা এনে দিয়েছিল, সেখানে তাকে অঙ্গীকারবদ্ধ করতে বাধ্য করা হয়েছিল যে সকল প্রথম শ্রেণীর পত্রিকাতে বা জনমানসে তাকে প্রকাশ করে দিতে হবে সে রামকৃষ্ণ মিশনের মতো পবিত্র আধ্যাত্মিক প্রতিষ্ঠানটি থেকে তিনি রাজনীতি সংক্রান্ত কাজের তথা দেশের মুক্তি সংগ্রামে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন। তাই রামকৃষ্ণ মিশনের সাথে তার কোনো সম্পর্ক নেই, এটি তাকে অঙ্গীকার করতে হয়েছিল। কষ্টের দুঃখের হলেও তিনি স্বেচ্ছায় মেনে নিয়েছিলেন এবং তিনি সেটি করেও দিয়েছিলেন। তার পরের দিনের কাগজে প্রকাশিত হয়ে গেছিল তার উক্তি। তার ইচ্ছে অনিচ্ছের মাঝেই চোখের জলে মনের জোরে তিনি কিন্তু ভারতবর্ষের একদিকে হারালেন তার গুরুর তৈরি রামকৃষ্ণ মিশনের সাধুসঙ্গ তথা আধ্যাত্মিকতার স্থিত মন্দির,
সেখান থেকে দূরত্ব বাড়ল। যদিও শারদানন্দজি ব্রহ্মানন্দজির সাথে সুসম্পর্ক বজায় ছিল, শুধু অফিসিয়াল কারণে। ইংরেজদের হাত থেকে এই আধ্যাত্মিক প্রতিষ্ঠানকে রাজনৈতিক আগ্রার কেন্দ্র যে অপবাদ, তা থেকে মুক্ত রাখার জন্য তাকে অঙ্গীকার করতে হয়েছিল ঠিকই, কিন্তু নিবেদিতা তার সুনির্দিষ্ট এবং সুচারু যে বুদ্ধিমত্তা, তার বুঝতে অসুবিধা হয়নি এবং এটা লিখতেও তার ভুল হয়নি। তিনি লিখেছেন, ইট ইজ এ পিওরলি স্পিরিচুয়াল অর্গানাইজেশন। ওয়ান ক্যান devotee, one who will be a admirer of this organization or who will be the member of the organization, he will have no connection with the politics. এটি নিবেদিতা তার সংবাদ মাধ্যমের মধ্যে তার রামকৃষ্ণ মিশন থেকে মুক্ত হওয়ার কাহিনীতে এটি লিপিবদ্ধ হয়ে রয়েছে। এটি খুব বিচক্ষণতার সাথে নিবেদিতা বর্ণনা করেছেন, লিখেছেন। দুঃখ, কষ্ট, চোখের জল হয়তো অন্তরকে ভিজিয়ে দিয়েছে, তবুও তিনি নিঃশব্দে নীরবে এই কথাগুলি লিখে দিয়েছিলেন। গুরুর আদর্শগত দিক দিয়ে এই প্রতিষ্ঠানটিতে কোনোভাবেই রাজনৈতিক সংসব থাকবে না, বা ব্রিটিশরা যাতে কোনোভাবে ভুল বুঝে রামকৃষ্ণ মিশনকে রাজনৈতিক নেতাদের আগ্রাতে দেখার সুযোগ না পায়। যদিও তারা সমস্ত রাজনৈতিক নেতাদের আশ্রয় দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে নিরাশ্রিতদের আশ্রয় দেয় বিবেকানন্দের স্বধর্ম, সেটা তিনি পালন করে নিজে গেছেন এবং তার প্রতিষ্ঠানও করবে। সেখানে রাজনীতি করে বলে আলাদাভাবে তাদের ট্রিটমেন্ট করা, রাজনীতি যারা করে না তাদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট করা, সেটা রামকৃষ্ণ মিশনের ধর্ম নয়। রামকৃষ্ণ মিশন মানবকেন্দ্রিক এক আধ্যাত্মিক সমাজ উন্নতকারী প্রতিষ্ঠান, যেখান থেকে মানুষের পাওয়ার কিছু থাকবে, সাধারণ মানুষের জীবনে উন্নত মানব চরিত্রে পৌঁছাবার জন্য যে কিছু পাওয়ার উদ্দেশ্য বা লক্ষ্য, সেই জায়গায় পৌঁছে যাবে নিবেদিতা, সেটি দেখিয়ে গেছেন। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।